আমি ব্যক্তিগতভাবে এই বিগত 20 বছরের ক্যান্সার প্র্যাকটিসে আমি একটা কথা বলতে পারি। প্রথম কথা হলো, ক্যান্সার সম্পর্কে যে ভয় বা ভীতি আছে সেটা আমাদের দূর করতে হবে। তার কারণ ক্যান্সার কিন্তু সম্পূর্ণ সারিয়ে তোলা সম্ভব। এবারে প্রশ্ন হলো যে কেন তাহলে আমরা চারপাশে এত ক্যান্সার সম্পর্কে নেগেটিভ তথ্য বা আমরা মানে খারাপ খবর আমরা পাই। প্রথমে জানতে হবে ক্যান্সারটা কি। এমনিতে আমাদের শরীর প্রত্যেকটা টিস্যু বা অর্গান সেল দিয়ে তৈরি বা কোষ দিয়ে তৈরি। সে কোষগুলির বৃদ্ধির একটা নিয়ন্ত্রণ আছে, শরীর তাকে নিয়ন্ত্রিত করে। একটা কিছু বৃদ্ধি মানে কোষ বিভাজন, মানে একটা কোষ থেকে দুটো থেকে তিনটে, দুটো থেকে চারটে থেকে আটটা এমনি করে বিভাজন হয়। সেটার একটা কন্ট্রোল বা নিয়ন্ত্রণ আছে। সেই নিয়ন্ত্রণের ফলে শরীরের কোনো কোষ অনিয়ন্ত্রিতভাবে বৃদ্ধি পেতে পারে না, বা একটা সময়ের পর তার বার্ধক্য হয়, সেই কোষটা মৃত হয় এবং তাকে অন্য কোষ রিপ্লেস করে। এবার এই পুরো মেকানিজমটা কোনো কারণে যদি হঠাৎ করে কিছু একটা গন্ডগোলের ফলে অনিয়ন্ত্রিত হয়ে যায় কোনো একটা শরীরের কোষ, অ্যাকচুয়ালি যে গন্ডগোলটা হয় সেটা হলো মানুষের কোষে ডিএনএর পরিবর্তন হয়। সেই পরিবর্তনের ফলে যদি অনিয়ন্ত্রিত হয়ে যায়, সেই অনিয়ন্ত্রিত হয়ে যাওয়ার ফলে একটা, আমরা মানে সোজা ভাষায় বলতে গেলে বলতে পারি যে কোষ গুচ্ছ বা একটা মাংসপিণ্ড টাইপের তৈরি হয়, যেটাকে আমরা টিউমার বলি। সেই টিউমারটা তারপর শরীরের আশপাশের বিভিন্ন অর্গানগুলোকে ইনভেশন করে বা তার মধ্যে ছড়িয়ে যায়, এবং ব্লাড ও লসিকার মাধ্যমে, রক্ত লসিকার মাধ্যমে শরীরের অন্য জায়গায় ছড়িয়ে গিয়ে সেখানেও আর একটা মাংসপিণ্ড বা টিউমার তৈরি করতে পারে। এইটাই হলো ক্যান্সার। এবার এই ক্যান্সার হওয়ার বিভিন্ন কারণ আছে। অ্যাকচুয়ালি মলিকুলার লেভেলে বা ডিএনএ লেভেলে কিভাবে হচ্ছে সেটা আমরা জানি। আমাদের শরীরে সবাই আমরা এখন আপাতত মোটামুটি সবাই জানি যে আমাদের শরীরের কোষগুলোর মূল উপাদান হলো ডিএনএ। এবার এই ডিএনএটা ক্রমাগত বিভিন্নভাবে আঘাতপ্রাপ্ত হয়, মানে ইনসাল্ট হয়। সেই ইনসাল্ট সবারই হচ্ছে। এই ধরুন আমি আপনার সাথে কথা বলছি, এই মুহূর্তে হয়তো আমার শরীরের ডিএনএ হাজার হাজার ইনসাল্ট হচ্ছে। কিভাবে হচ্ছে? বিভিন্ন ধরনের বাতাসের মধ্যে বিভিন্ন ধরনের পলিউটেন্ট থেকে, ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন থেকে, ধরুন এই যে আমি বিল্ডিংটায় বসে আছি, যে বিল্ডিং মেটেরিয়াল থেকে কিছু বেরোচ্ছে, বিভিন্ন খাবার দাবারে যেসব কেমিক্যালস ইউজ করা হচ্ছে তার থেকে, এমনি বিভিন্ন ধরনের মানে উপাদান থেকে আঘাতপ্রাপ্ত হয়। কিন্তু আমাদের শরীর সেই আঘাতগুলোকে সারিয়ে তোলে, আবার যে মেকানিজমটা ছিল যে সমস্ত কোষ বৃদ্ধি নিয়ন্ত্রিত হবে সেটা সারিয়ে তোলে। কিন্তু কোনো কারণে যদি সেই কোষটা এই সারিয়ে তোলার মেকানিজমকে এসকেপ করে যায়, তখন সেটা ক্যান্সার হয়। এবারে যে ব্যাপারটা নিয়ে আমরা ক্রমাগত আলোচনা করি, আপনি দেখবেন যে মূলত যে কোনো অসুখই, আমরা আমাদের পুরনো মানে সবাই জানেন আমরা যে কোনো অসুখ যদি ফেলে রাখা হয় বা চিকিৎসা না করা হয় তাহলে সেটা প্রাণঘাতী হতে পারে। তো যেমন ধরুন আগেকার দিনে টাইফয়েডে মানুষ মারা যেত, কলেরায় প্রচুর মানুষ মারা যেত, টিউবারকুলোসিসে মারা যেত। ঠিক একই কথা কিন্তু ক্যান্সারের জন্য খাটে, প্রযোজ্য। ক্যান্সার যদি আমরা ধরতে পারি ঠিক সময়ে, তাহলে কিন্তু আমরা অবশ্যই ক্যান্সার সুস্থ করে দিতে পারি। সমস্যাটা হলো যে আমরা ঠিক সময়ে ক্যান্সারটা ধরতে পারি না। তার মূল কারণ দুটো প্রধান কারণ আছে। একটা হলো সচেতনতার অভাব। সচেতনতার অভাব, সেটার কারণ অনেক ক্ষেত্রে সামাজিক। যেমন ধরুন আপনি বললেন যে ক্যান্সার নামটা শুনলেই শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যায়। সেই জন্য একটা আমাদের ডিনায়াল মেকানিজম আছে। যে কোনো সাইন সিমটমস, ধরুন কারো উপসর্গ হলেও, ইভেন ডাক্তারদেরও হয় সেটা, শুধুমাত্র রোগী নয়, যে তারা প্রথমে ভেবে নেয় যে না এটা ক্যান্সার নয়, সেটাকে সে খানিকটা চোখ বন্ধ করে শত্রুর থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করা হয় এবং তাতে কিছু সময় নষ্ট হয়। এটা হলো অ্যাওয়ারনেস। ধরুন অনেকেরই অনেক মানে বয়স্ক মহিলা, তাদের হয়তো ব্লিডিং হচ্ছে, তারা সেটাকে ভাবছে না না এটা তো ক্যান্সার হবে না, মহিলাদের এরকম অনেক কিছুই হয়, আমি এটা 1 বছর 2 বছর উপেক্ষা করে চলেছেন। ব্রেস্টে কারো একটা গুটলি হয়েছে, সে বিশেষ করে মহিলারা খুবই উপেক্ষা করেন। তার সামাজিক কারণ আছে, মহিলাদের আমরা ততটা গুরুত্ব দেওয়া হয় না ফ্যামিলিতে বা সোসাইটিতে, তাদের শারীরিক স্বাস্থ্য নিয়ে ততটা গুরুত্ব দেওয়া হয় না, তারা বলতেও দ্বিধাগ্রস্ত হন। এর মধ্যে অর্থনৈতিক স্বাবলম্বনের ব্যাপারটাও জড়িত রয়েছে। আর একটা জিনিস হলো যেটা, সেটা হলো পরিকাঠামোর অভাব। পরিকাঠামোর অভাব সেটা আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি। আমি এর আগে হায়দ্রাবাদে অ্যাপোলো হাসপাতালে বহু বছর ছিলাম, বম্বেতে টাটা মেমোরিয়াল হসপিটালে কাজ করেছি, সেখানে সারা ভারতের রোগীরা আসতেন। তো আমি যেটা দেখেছি যে আমাদের দেশে ক্যান্সার চিকিৎসার পরিকাঠামো চূড়ান্ত অপ্রতুল। মানে আপনি যদি বাংলার কথা বলেন তাহলে দুই একটা বড় শহর বাদে, যেমন ধরুন কলকাতা, শিলিগুড়ি বা দুই একটা, ইভেন আমি বলবো যে আসানসোল, দুর্গাপুর, এই ধরনের বড় শহরগুলো বা বিভিন্ন ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারও কিন্তু ক্যান্সার ডিটেকশনের এবং চিকিৎসা করার পরিকাঠামো উপযুক্ত নেই। যেটুকু আছে সেটা কেবলমাত্র খুব অল্প সংখ্যক মানুষকে পরিষেবা দিতে পারে। তো তারও একটা মস্ত বড় কারণ, অনেকে হয়তো সচেতন, অনেকে হয়তো বুঝতে পারছেন। যেমন ধরুন আমি বলি, পেরিফেরিতে যদি একটা বায়োপসি করা হয়, আপনারা শুনলে অবাক হবেন যে বায়োপসি রিপোর্ট আসতে কখনো কখনো 1 মাস 1.5 মাস লেগে যায়। যে বায়োপসি রিপোর্ট আমরা কলকাতা শহরে 3-4 দিনের মধ্যে পেয়ে যাই, এবং কোনো কোনো ক্ষেত্রে তার আগেও পেয়ে যাই। 2-3 দিনের মধ্যেও আমাদের হসপিটালে যদি তাড়া থাকে, আমি বললে আমাদের প্যাথোলজিস্টরা করে বলে দিয়ে দেন। সেখানে 1 মাস 1.5 মাস সময় নষ্ট হয়। এবং সাধারণ পরীক্ষা যেমন ধরুন এমআরআই, সিটি স্ক্যান, এই সুবিধাগুলো
এগুলো পর্যন্ত নেই। এই দুটো কারণের জন্য আমরা ক্যান্সার অনেক দেরিতে ডিটেক্ট করি। কিন্তু ক্যান্সার যদি স্টেজ 3 অবধি ডিটেক্ট করা যায়, তাহলে আধুনিক চিকিৎসায় কিন্তু সম্পূর্ণ সারিয়ে তোলা সম্ভব। ঠিক যেমন টিবি যদি আমরা ঠিক সময় ডিটেক্ট করতে পারি, টিবি ওষুধ দিয়ে সারিয়ে তোলা যায়। কিন্তু ধরুন সেই টিবির রোগী বহু দিন ধরে টিবি নিয়ে পড়ে রয়েছে, সে একেবারে মরণাপন্ন, সেক্ষেত্রে কিন্তু টিবিতেও কিন্তু 70% কিওর হয়, 30% লোক মারা যায়, মনে রাখতে হবে। ক্যান্সারেও কিন্তু আমরা সেই একই জিনিস করতে পারি। হ্যাঁ, অবশ্যই 100% কিওর চিকিৎসা শাস্ত্রে কখনোই কোনো অসুখেই বলা সম্ভব নয়। বিজ্ঞানে কখনো 100 বলা যায় না যে 100% আমি কিওর করে দেবো। কিন্তু অন্যান্য অসুখে যতটা কিওর রেট, ঠিক ততটাই ক্যান্সারে কিওর করা সম্ভব বহু ক্যান্সারের ক্ষেত্রে, যদি সেটা ঠিক সময়ে ধরা পড়ে। স্টেজ 1 to 3 অবধি কিন্তু আমরা সারাতে পারি। তো এখানেই দুটো প্রশ্ন আসে, যে এক নম্বর হচ্ছে যে ক্যান্সার কি সম্পূর্ণ সারিয়ে তোলা সম্ভব, আর 2 নম্বর হচ্ছে একজন ক্যান্সার আক্রান্ত তার যখন ক্যান্সার সেরে যাচ্ছে তারপরেও কেন ক্যান্সার ফিরে আসে, এটা সম্পর্কে আপনি প্রথমে একটু বলুন। এবারে দুটো জিনিস বলছি। প্রথম কথাটা হলো, হ্যাঁ, ক্যান্সার সম্পূর্ণ সারিয়ে তোলা সম্ভব। বম্বে টাটা হসপিটালে যখন আমার ট্রেনিং হচ্ছিল, আমি তখন টাটা হসপিটালে 30-40 বছরের পুরনো ক্যান্সার রোগীদের ফলো আপ আমরা দেখেছি। 30-40 বছর আগে ক্যান্সার চিকিৎসা তখন ততটা উন্নতি হয়নি। সেই চিকিৎসা কিন্তু সঠিক চিকিৎসা হয়েছিল তাদের, যেহেতু আমরা জানি যে বম্বে টাটা হসপিটাল মানে ভারতবর্ষের 1 নম্বর ক্যান্সার হসপিটাল, এবং বহুদিন ধরে সঠিক চিকিৎসা হয়ে চলেছে বিশ্বমানের। তারা কিন্তু সকলে জীবিত আছেন, সুস্থ আছেন সবাই। তো 30-40 বছর যদি কেউ ক্যান্সার মুক্ত থাকে, তাহলে তো আমরা অবশ্যই বলতে পারি যে ক্যান্সার সেরে গিয়েছে। আমারও বহু রোগী রয়েছেন যারা 10 বছর 15 বছর ধরে তারা সুস্থ আছেন। কাজে ক্যান্সার সম্পূর্ণ সারিয়ে তোলা সম্ভব। এইবার যেটা আমি প্রথমে আপনাকে বললাম যে শরীরের জিনের বা ডিএনএর পরিবর্তনের ফলে ক্যান্সার হয়, তো সেই একই কারণে যে মানুষটার এই মেকানিজমটা, ধরুন ক্যান্সার যার হয়েছে, তার এই রিপেয়ার মেকানিজম মানে ডিএনএ যেটা ড্যামেজ হচ্ছে বা আঘাতপ্রাপ্ত হচ্ছে, তাকে সারিয়ে তোলার মেকানিজমটা ফল্টি বা ত্রুটিপূর্ণ। কাজেই সেক্ষেত্রে তার আবার দুটো ভাবে হতে পারে। এক, ক্যান্সার সেল কোথাও লুকিয়ে রয়ে গিয়েছে ডরম্যান্ট হিসেবে, বহু বছর পরে আবার উপযুক্ত পরিবেশে ফেরত এসেছে। উপযুক্ত পরিবেশটা কি? যেমন ধরুন কারো, আমরা সবাই জানি যে তামাক খেলে ক্যান্সার হয়, তামাক সেবন যে কোনো ভাবে ক্যান্সার হয়, বা অ্যালকোহলে ক্যান্সার হয়। এবার ধরুন রোগী সুস্থ হয়ে গিয়েছে, সে আবার তামাক সেবন শুরু করেছে, তাহলে তার কিন্তু আবার সেই আঘাতপ্রাপ্ত হচ্ছে ডিএনএ এবং আবার ক্যান্সার হতে পারে। তো একটা ক্যান্সার সেল অনেক জায়গায় লুকিয়ে থেকে পরবর্তীকালে আসতে পারে, আবার নতুন করেও সেই মানুষটার ক্যান্সার হতে পারে। এই দুটো কারণে আবার ফেরত আসতে পারে। কিন্তু সেজন্য আমরা যেটা করি, ক্যান্সার রোগীদের নিয়মিত ফলো আপের মধ্যে রাখি। তার একটা প্রোটোকল আছে, কতদিন পর পর দেখাতে হবে, এবং তার ফলে যদি কখনো ফেরত আসে, তাহলে যাতে আবার তাকে খুব তাড়াতাড়ি ডিটেক্ট করে তাড়াতাড়ি চিকিৎসা করে সুস্থ করতে পারি। দ্য সাকসেসের কি হলো, সাফল্যের চাবিকাঠি হলো সঠিক সময়ে ডিটেক্ট করা এবং সঠিক চিকিৎসা করা। এই ব্যাপারেও একটা গাফিলতি আমাদের রয়ে গিয়েছে। অনেক সময় সঠিক সময়ে ডিটেক্ট হয়। ধরুন আমি এখন পেরিফেরি বিভিন্ন ডিস্ট্রিক্টের প্রচুর পেশেন্ট আমি ট্রিট করি। অনেক সময় সঠিক সময়ে হয়তো ধরা পড়েওছে, তারা সচেতন, কিন্তু সঠিক চিকিৎসাটা তারা পাচ্ছেন না, কারণ তারা অঙ্কোলজিস্টের কাছে পৌঁছতে পারেননি, তারা যে জায়গায় থাকেন সেখানে পৌঁছতে পারেননি, এবং সেই জন্য হয়তো তাদের শুরু চিকিৎসাটা একটুখানি ত্রুটিপূর্ণ রয়ে গিয়েছে। এবং মনে রাখতে হবে, ক্যান্সার চিকিৎসা কিন্তু প্রথমবারই সম্পূর্ণ সঠিকভাবে করতে হবে। একবার গন্ডগোল হয়ে গেলে তারপরে সেটাকে রিপেয়ার করাটা খুব ডিফিকাল্ট। মানে একবার ভুল চিকিৎসা আমি বলবো না, বলবো যে সঠিক চিকিৎসা না হলে সঠিক পদ্ধতিতে এবং সঠিক মোডালিটিগুলো, যেমন ধরুন ক্যান্সার চিকিৎসার 3টে মূল স্তম্ভ, একটা হলো অপারেশন, একটা রেডিয়েশন, একটা কেমোথেরাপি, টার্গেটেড থেরাপি, ইমিউনোথেরাপি, এগুলো। এবার তার যদি সিকোয়েন্সটা এবং তার মাত্রা এবং কোনটা আগে কোনটা পরে এগুলো যদি গন্ডগোল হয়ে যায়, সেক্ষেত্রে ঠিক করাটা মুশকিল হয়। কাজেই মানে সাফল্যের চাবিকাঠি হলো সঠিক সময়ে ডিটেক্ট হওয়া, এবং ডিটেক্ট হওয়ার পরেই তাদের কিন্তু সঠিক পরামর্শ পেতে হবে। কোথায় চিকিৎসা করাবেন সেটা অত গুরুত্বপূর্ণ নয়, অবশ্যই গুরুত্বপূর্ণ, কেননা অনেক ধরনের সাইড এফেক্ট কমপ্লিকেশনস আছে, সেগুলো ম্যানেজ করার ব্যাপার থাকে। কিন্তু সঠিক চিকিৎসাটা পাচ্ছেন কিনা সেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ভুল চিকিৎসা হয়ে গেল, ধরুন যার কেমোথেরাপি লাগবে না, তাকে অযথা যদি কেমোথেরাপি আগে দিয়ে দেওয়া হয়, তার অপারেশন হয়তো তার প্রথমে লাগতো বা রেডিয়েশন লাগতো, না লেগে তাকে কেমোথেরাপি দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু চিকিৎসা গন্ডগোল হতে পারে। এবং মনে রাখতে হবে যে এই অপারেশন এবং রেডিয়েশন এই দুটো মূল স্তম্ভ। যে কোনো সলিড টিউমার মানে ব্লাড ক্যান্সার ছাড়া যে কোনো বাকি ক্যান্সার শরীরে, যেমন ধরুন আমাদের লাং ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার, সার্ভিক্স, পেটের ক্যান্সার, মানে সমস্ত সলিড অর্গানের ক্যান্সার, কেবলমাত্র রক্তের ক্যান্সার ছাড়া কিন্তু কিওরেটিভ মডালিটি দুটো, হয় অপারেশন নয় রেডিয়েশন। এই দুটো ছাড়া কিন্তু কিওর করা যায় না। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ক্যান্সার সার্জারি আর জেনারেল সার্জারি আলাদা, ক্যান্সার সার্জন আলাদা, তাদের ট্রেনিং আলাদা। তো ক্যান্সার সার্জারি বা ক্যান্সার সার্জন এবং রেডিয়েশনের সুবিধাটা গ্রসলি ইনঅ্যাডিকুয়েট, একেবারেই অপ্রতুল। রেডিয়েশনের জন্য বড় সড়ো মেশিন লাগে, বড় ইনফ্রাস্ট্রাকচার লাগে, প্রচুর টাকা ইনভেস্টমেন্ট লাগে, সেটা যথোপযুক্ত নেই। তার ফলে কি হয়, হাতের কাছে কেমোথেরাপিটা সহজে পাওয়া যায়, কেমোথেরাপিটা দেওয়াটা সহজ, এটা একটা ওষুধ। তো অনেক ক্ষেত্রেই দেখা যায় যে অযথা কেমোথেরাপি পেয়ে চলেছে, কিন্তু আসল চিকিৎসাগুলো তার হয়নি। এক্ষেত্রে কিওর হওয়াতে কিন্তু অসম্ভব। আমাদের মনে রাখতে হবে যে আমাদের চেষ্টা করতে হবে যত বেশি সম্ভব মানুষকে পারা যায় সুস্থ করা।
এবার চারদিকে ছড়িয়ে গেলে তার লাইফ একটু প্রলং করলাম, ওষুধ দিয়ে কেমোথেরাপি দিয়ে কয়েক মাস কয়েক বছর বাড়ালাম, সেটা ঠিক আছে, কিন্তু আমাদের চেষ্টা করা উচিত যে যাতে আমরা কিওর করতে পারি, সুস্থ করতে পারি, এইটা মূল লক্ষ্য হওয়া উচিত। একেবারে ডাক্তারবাবু, এইখানে এইখানে আরো একটা জিনিস ডাক্তারবাবু, আপনি বারবার যেটা বলছেন যে সঠিক সময়ে ক্যান্সারকে চিহ্নিত করতে হবে, ক্যান্সারকে কিভাবে আটকাবো সেটা তো একটা বিষয়, কিন্তু আসল কাজ, প্রথম কাজটা হচ্ছে সঠিক সময় চিহ্নিতকরণ। এই যে চিহ্নিতকরণের কাজটা, এইখানে অনেক মানুষের একটা অজ্ঞতা রয়ে যায়, আমাদের একটা ভয় ভীতিও কাজ করে, লুকিয়ে যাওয়ার প্রবণতা কাজ করে। সেখানে ক্যান্সার স্ক্রিনিং সেটা কতটা ইম্পর্টেন্ট, এবং সেটা সাধারণ মানুষ কিভাবে কখন কিভাবে করতে পারে, মানে কখন সে বুঝবে যে আমার ক্যান্সার স্ক্রিনিং এর প্রয়োজন, বা সে কোথায় গিয়ে করবে, এটা সম্পর্কে যদি আপনি। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, মানে এটা খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। আমি ব্যাপারটা একটু বিশদে বলছি। যেটা আপনি বললেন, হ্যাঁ অবশ্যই শুধুমাত্র পেশেন্টদের মধ্যে নয়, ডাক্তারদের মধ্যেও রয়েছে। ধরুন কারো একটা লাং ক্যান্সার এবং টিবির সিমটমস অনেক সময় এক ধরনের হয়ে যায়। আমি দেখেছি যে অনেক ডাক্তারবাবু টিবিটাকে এক্সক্লুড করতে ব্যস্ত, বিভিন্ন ধরনের টিবি টেস্ট করে চলেছেন, কেননা তার মধ্যেও একটা ভয় রয়েছে যে এটা ক্যান্সারটাকে আমি জাস্ট দেখবো না, মানে আমি চোখ বন্ধ করে রাখলে বিপদ কিন্তু চলে যায় না। রোগীকেও বলতে দ্বিধাগ্রস্ত হচ্ছেন, রোগীও বলছে না, মানে আমরা দুজনেই জানি, রোগীও জানে ডাক্তারও জানে ক্যান্সার হতে পারে, দুজনেই ব্যাপারটাকে অ্যাভয়েড করছে, অ্যাজ ইফ ব্যাপারটা অ্যাভয়েড করলে হয়তো ক্যান্সার হবে না, কিন্তু ব্যাপারটা তো তা নয়, যদি হয় আমাদের চোখ খুলে দেখতে হবে। এবারে সেই জন্য ক্যান্সার, আমি সবসময় বলি, যদি রোগ লক্ষণে ক্যান্সারের সামান্যতম উপসর্গ থাকে তাহলে আগে ক্যান্সারটাকে এক্সক্লুড করুন। হতে পারে একটা টেস্ট আননেসেসারি আপনার মনে হতে পারে, হতে পারে একটা সিটি স্ক্যান বা একটা বায়োপসি আপনার আননেসেসারি মনে হলো, যে হয়তো সেটা টিবি বেরোলো, কিন্তু আমি বলবো যদি 100 জনের মধ্যে 2 জনেরও ক্যান্সার বেরোয়, সেই 2টো মানুষকে আমি বাঁচিয়ে দিতে পারবো। হ্যাঁ, এখানে ফাইন্যান্স একটা ইস্যু, অর্থনীতি একটা ইস্যু, ফাইন্যান্সের সমস্যা থাকতে পারে, সেটা আলাদা ইস্যু, সেটার মধ্যে আমি যাচ্ছি না, আমি আমার ফিলোসফির কথা বলছি। বাট যেটা আপনি বললেন স্ক্রিনিং এর কথা, প্রথমত রোগ লক্ষণগুলো সম্পর্কে মানুষকে ওয়াকিবহাল হতে হবে। যেমন ধরুন আমি একটা বড় বড় ক্যান্সারের রোগ লক্ষণ বলছি, যেমন ধরুন মুখের আর গলার ক্যান্সার। মুখের গলার ক্যান্সারে মুখে কোনো ঘা যেটা অনেকদিন ধরে ছাড়ছে না, বা সেখানে একটা গ্রোথ আপনি দেখতে পাচ্ছেন, অনেকেই দেখবেন মাড়িতে একটা গ্রোথ হয়ে রয়েছে, একটা ফোলা ভাব রয়েছে যেটা ঠিক হচ্ছে না, খাবার গিলতে কষ্ট হচ্ছে। মুখের ভেতর তো আমরা ঘা দেখতে পারি, কিন্তু গলার পেছন দিকটা আমরা দেখতে পারি না। ধরুন সেখানে খাবার গিলতে কষ্ট হচ্ছে, সেখানে গলার আওয়াজ হঠাৎ করে বসে গিয়েছে, অনেক ক্ষেত্রেই হয় যে গলার আওয়াজ বসে গিয়েছে অনেক দিন ধরে, এবং তারা গলা সর্দি এসব ভেবে চলেছেন, বা শ্বাস নিতে কষ্ট হচ্ছে। এইগুলো কিন্তু মুখের গলার ক্যান্সারের লক্ষণ হতে পারে। আবার লাং ক্যান্সারের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে হতে পারে যে অনেক দিন ধরে কাশি, সে কাশি সারছে না, বুকে একটা ব্যথা চলেছে সেটা সারছে না, বা হাঁটাচলা করতে শ্বাসকষ্ট হচ্ছে। অনেক ক্ষেত্রে রোগীদের এটা হয় যে তাদের হয়তো সিওপিডি রয়েছে বা অ্যাজমা রয়েছে, সেক্ষেত্রে মাস্কিং হয়ে যায়, তারা ভাবেন যে সিওপিডির অ্যাগ্রাভেশন হয়েছে, বোধহয় বুঝি শ্বাসকষ্ট সেই জন্য বেড়ে গিয়েছে, নিউমোনিয়ার সমস্যা। এবং সঙ্গে আবার অনেক সময় ক্যান্সার নিউমোনিয়া সব একসাথেও থাকতে পারে, সেটা আরো কমপ্লিকেটেড ব্যাপার হয়ে যায়। এ নিয়ে আমি মোটামুটি দু একটা বললাম। আর একটা হলো মেয়েদের ক্যান্সারের ক্ষেত্রে, যে ক্যান্সারগুলোকে আমরা খুব সহজে সুস্থ করতে পারি বা সুস্থতার হার বেশি, সেটা হলো ব্রেস্ট ক্যান্সার। ব্রেস্ট ক্যান্সারে কি হয় যে স্তনে কোনো একটা গাঁট গুটলি মতো, যেটা হাত দিয়ে ফিল করতে পারছেন, বগলে গুটলি সেটা ফিল করতে পারছেন, নিপেল দিয়ে ডিসচার্জ হচ্ছে, ধরুন ব্লাড স্টেন ডিসচার্জ, একটু লাল লাল রক্ত টাইপের বেরোচ্ছে, এগুলো কিন্তু সিমটম হতে পারে ব্রেস্ট ক্যান্সারের। আর সার্ভাইকাল ক্যান্সার, যেটা আমাদের দেশে মহিলাদের মধ্যে, মানে জরায়ুর মুখের ক্যান্সার, খুবই একটা কমন ক্যান্সার। সেই জরায়ুর মুখের ক্যান্সারে কি হয় যে অনিয়মিত পিরিয়ডস এর ব্লিডিং হচ্ছে, মাঝখানে ব্লিডিং হচ্ছে, হেভি ব্লিডিং হচ্ছে, ফাউল স্মেলিং ডিসচার্জ হচ্ছে, মানে দুর্গন্ধযুক্ত কিছু একটা স্রাব হচ্ছে, তলপেটে ব্যথা হচ্ছে, এগুলো কিন্তু লক্ষণ হতে পারে, সেক্ষেত্রে ডাক্তারবাবুকে দেখানো উচিত। এছাড়াও পুরুষদের যেটা খুব কমন ক্যান্সার হলো প্রস্টেট ক্যান্সার। এবং আমি বলছি, প্রস্টেট ক্যান্সারে 100 জনের মধ্যে আমার তো মনে হয় 98 জনেরই প্রস্টেট ক্যান্সার ডায়াগনোসিস ডিলে হয়। তার কারণ হলো আর একটা কন্ডিশন আছে, বলা হয় বিনাইন হাইপারট্রপি অফ প্রস্টেট, মানে প্রস্টেটটা একটু বড় হয়ে যাওয়া। দুটো সিমটমস অনেক ক্ষেত্রে এক, ঘন ঘন প্রস্রাব পাওয়া, রাত্রিবেলা বারবার প্রস্রাব করতে ওঠার প্রয়োজন হয়, প্রস্রাব ধরে থাকতে পারেন না, তার একটা সমস্যা হয়, মানে আর্জেন্সি বলি আমরা, পেলেই সঙ্গে সঙ্গে যেতে হয়। তারপরে ধরুন করার পরেও আবার একটু লিক হয়ে যায়। এই ধরনের সমস্যাগুলো বয়স্ক পুরুষ মানুষদের হয়, এবং অনেক ক্ষেত্রেই তারা ভাবেন যে প্রস্টেটের হাইপারপ্লাসিয়া, মানে প্রস্টেট বড় হয়ে গিয়েছে, কিন্তু এইগুলো প্রস্টেট ক্যান্সার হতে পারে। এইবারে আসছি যে আপনি যেটা বললেন যে স্ক্রিনিং এর কথাটা, এই যে প্রস্টেট বললাম, এর খুব ইজি স্ক্রিনিং আছে। একটা সিম্পল ব্লাড টেস্ট হয়, সেটাকে বলে সিরাম পিএসএ, ব্লাডের একটা টেস্ট, প্রস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন। সেই পিএসএটা যদি বেশি থাকে, সেক্ষেত্রে কিন্তু আমাদের মাথায় একটা বেল রিং করা উচিত যে এটা প্রস্টেট ক্যান্সার হতে পারে। আমি এই ব্যাপারে অজ্ঞতা, আমি বহু ক্ষেত্রে কলকাতা শহরে তো বিশেষ করে দেখছি যে প্রস্টেটের সমস্যা, তিনি ওষুধ খেয়ে চলেছেন এইটাই ভেবে যে প্রস্টেট বড় হয়ে গিয়েছে, কিন্তু পিএসএ টেস্ট করা হয়নি। পিএসএ টেস্টটা অবশ্যই করা উচিত, স্ক্রিনিং হিসেবেও পিএসএ টেস্ট করতে পারি আমরা একটা বয়সের পরে, মানে ধরুন 45-50 বছরের পর থেকে আমরা রেগুলার বছরে একবার করে পিএসএ টেস্ট করতে পারি। বিভিন্ন ক্যান্সার স্ক্রিনিং প্যাকেজে পিএসএ টেস্টটা আসে।
পিএসএ বেশি হলে আমরা ফার্দার ইনভেস্টিগেশন মানে এমআরআই এইসব করে শিওর হতে পারবো। ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে তিনটে স্ক্রিনিং পদ্ধতি, একটাকে বলে সেলফ ব্রেস্ট এক্সামিনেশন, মানে নিজের ব্রেস্ট কে ছুঁয়ে দেখা, যেটা মাসে একবার করা যেতে পারে। 2 নম্বর হলো ক্লিনিক্যাল ব্রেস্ট এক্সামিনেশন, মানে অভিজ্ঞ ডাক্তারবাবুর কাছে গিয়ে ব্রেস্টটাকে চেক করে নেওয়া যে কোনো গাঁট কিছু পাচ্ছেন কিনা। আর 3 নম্বর হলো ম্যামোগ্রাফি, খুব সিম্পল একটা এক্সরে টেস্ট, সেই টেস্টটা করে কিন্তু আমরা ব্রেস্ট ক্যান্সার ধরতে পারি যখন কোনো সিমটম আসেনি, তখন ধরতে পারি। স্ক্রিনিং মানে কিন্তু যখন কোনো সিমটম আসেনি, মানে হেলদি মানুষ তাদের টেস্ট করে আগেই ধরে নেওয়াটা। তো ম্যামোগ্রাফি খুব ইজি টেস্ট, আর অ্যারাউন্ড 40 ইয়ার্স এর পরে আপনি বছরে একবার করে ম্যামোগ্রাফি টেস্ট করতে পারেন। একটা সিম্পল ব্রেস্টের এক্সরে, এটা কোনো ডিফিকাল্ট টেস্ট নয়। কিন্তু ওই আবার একটা বললাম যে পরিকাঠামোর অভাব। এবার আমি আমার হাসপাতালে বসে বলতে পারি যান গিয়ে এক্ষুনি ম্যামোগ্রাফি করে নিন, কিন্তু আজকে জলপাইগুড়ি শহরে বসে সেই মানুষটা হয়তো ম্যামোগ্রাফি করতে হলে তাকে একদিন ছুটি নিয়ে তাকে অন্য একটা শহরে গিয়ে তাকে ম্যামোগ্রাফি করাতে হবে। তো এই ব্যাপারগুলো রয়েছে। এছাড়া মুখের এবং গলার যে ক্যান্সারগুলো আছে, যেগুলো বাইরে থেকে দেখা যায়, সেগুলো নাক কান গলার ডাক্তারবাবুদের দেখালে তারা বুঝতে পারেন, গলার ভেতরেও কিছুটা ওনারা দেখে বুঝতে পারেন। এইগুলোর অ্যাজ সাচ স্ক্রিনিং খুব একটা হয় না। কিন্তু যারা তামাক খান, কিন্তু মনে রাখবেন যে তামাক খেলে ক্যান্সার হয়, এই কথাটা যে সিনেমা হলে লেখা থাকে, কথাটা একটু খেয়াল করবেন, এটাকে ইগনোর করবেন না। তামাক ক্যান্সারের কারণ, তার মানে তামাক খেলে ক্যান্সার হবেই। এবং অনেক ধরনের আর্গুমেন্ট হয় যে আমার দাদু 85 বছর অবধি তামাক খেয়েছিলেন, ক্যান্সার হয়নি। এই ব্যাপারে আমার নিজের যেটা থিসিস ওয়ার্ক ছিল সেটা এটা নিয়ে ছিল, জেনেটিক পলিমরফিজম। সেটা হলো যে আমাদের পপুলেশনে, মানে আমাদের জনগোষ্ঠীর মধ্যে জিনের কিছু পরিবর্তন হচ্ছে। জিনের পরিবর্তন কি হচ্ছে, ধরুন তামাকের মধ্যে যে ক্ষতিকারক জিনিসগুলো থাকে সেগুলোকে শরীর মেটাবলাইজ করে, মানে সেগুলোকে ভেঙে শরীর থেকে বের করে দেওয়ার একটা মেকানিজম থাকে। এবং এই মেকানিজমগুলো সিগারেট খাওয়ার ফলে, ক্রমাগত আঘাতের ফলে বা তামাক সেবনের ফলে আস্তে আস্তে উইক হয়ে যায়। সেই উইক মেকানিজমগুলো তারপরে পরের জেনারেশনে যায়, এবং তখন সেটাকে জেনেটিক পলিমরফিজম বলে। কাজে দাদুর জিন যেভাবে তামাকটাকে মেটাবলাইজ করে বের করে দিতে পারতো, আমার জিন কিন্তু সেটা পারবে না। দাদুর ক্যান্সার হয়নি, কিন্তু দাদুর তামাক খাওয়ার কুফল কিন্তু আমি ভোগ করছি। যে আমি তামাক খেলে আমার ক্যান্সার হবেই। তো আমি এখন কি করতে পারি? আমি কি মানে পাস্টে ফিরে গিয়ে দাদুকে বলতে পারি তুমি কেন তামাক খেয়েছো, খেও না? সেটা বলতে পারি না। আমি যেটা পারি সেটা হলো আমি তামাক না খেয়ে থাকতে পারি। কাজে তামাক খেলে ক্যান্সার, তামাক ক্যান্সারের কারণ সিগারেটের প্যাকেটে লেখা থাকে, গুটকার প্যাকেটে লেখা থাকে, সিনেমা হলে লেখা থাকে। অ্যালকোহল ইনজুরিয়াস টু হেলথ লেখা থাকে। তামাক ক্যান্সারের কারণ লেখা থাকে। তামাক খেলে ক্যান্সার হয়, এটা একেবারে প্রতিষ্ঠিত সত্য। কাজে তামাক খাবেন না। তো ওই ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং বললাম, আমি প্রস্টেট ক্যান্সার স্ক্রিনিং বললাম, গলার মুখের ক্যান্সারের বললাম। আর বাকি আমাদের একটা জিনিস বুঝতে হবে যে স্ক্রিনিং করার মানে খাদের আমরা করতে পারি যেসব ক্যান্সারে সহজ কিছু পরীক্ষার মাধ্যমে সুস্থ মানুষের ধরে নেওয়া সম্ভব। তো আপাতত এইগুলি ক্যান্সার যেগুলো সহজ পরীক্ষার মাধ্যমে সুস্থ। আর সার্ভাইকাল ক্যান্সার, জরায়ুর মুখের ক্যান্সারের একটা সহজ পরীক্ষা যেটাকে বলে প্যাপস্মিয়ার। প্যাপস্মিয়ার আর কিছুই নয়, যিনি ডাক্তারবাবু তিনি জরায়ুর মুখ থেকে একটু একটা ব্রাশ দিয়ে কিছু সেলস নিয়ে আমরা ল্যাবরেটরিতে পরীক্ষা করে দেখি। সেটাও সহজ পদ্ধতি, যাতে সার্ভাইকাল ক্যান্সার, জরায়ুর মুখের ক্যান্সার ধরা যায়। বাকি ক্যান্সারগুলোর ক্ষেত্রে সেরকম সহজ পদ্ধতি স্ক্রিনিং এর নেই বলে আমি এই মুহূর্তে বলছি না। মেইন ইস্যু হলো সচেতন থাকা, সজাগ থাকা, যাতে আমরা ক্যান্সারটার সিমটম এলেই তাড়াতাড়ি ডিটেক্ট করতে পারি। মনে রাখবেন স্টেজ 3 অবধি সুস্থ করে দিতে কিন্তু আমরা পারি সম্পূর্ণ। এখানে ডাক্তারবাবু আমার শেষ প্রশ্ন, হুম। যেটা দিয়ে শুরু করেছিলাম, যে ক্যান্সার যদি ফিরে আসে তাহলে তার সঙ্গে একজন ক্যান্সার রোগী যিনি একবার ক্যান্সারকে লড়াই করে হারিয়েছেন, তার শরীরে আবার ক্যান্সার ফিরে এলো, তিনি কিভাবে এবার লড়াইটা করবেন দ্বিতীয়বার? এবার ব্যাপারটা হলো যে এই দুটো জিনিস মনে রাখতে হবে। ক্যান্সার যদি আমরা সারিয়ে তুলেছি উন্নত চিকিৎসার মাধ্যমে, যেমন উন্নত সার্জারি এসেছে, উন্নত রেডিয়েশন থেরাপি অনেক উন্নত হয়েছে, কেমোথেরাপি, ইমিউনোথেরাপি এসেছে। তা সত্ত্বেও, এত উন্নত চিকিৎসার সত্ত্বেও কিছু কিছু ক্ষেত্রে ফেরত আসতে পারে। সেজন্য আমরা রেগুলার ফলো আপ করি। এইবারে ব্যাপার হলো ফেরত এলো, সেটা কিভাবে ফেরত এলো? হতে পারে যে একটা জিনিস বলি আমরা লোকাল রিকারেন্স, মানে লোকাল রিকারেন্স মানে ধরুন কারো মুখে ক্যান্সার ছিল, সেই জায়গাতেই আবার ফেরত এলো। প্রথমবার হয়তো তার রেডিয়েশন চিকিৎসা হয়েছে, সুস্থ হয়েছে, এবং তার বেশ 1-2 বছরের গ্যাপ হয়েছে, সেক্ষেত্রে কিন্তু তাকে আমরা আবার রেডিয়েশন চিকিৎসা দিয়ে সুস্থ করতে পারি। বা অপারেশন করা হয়েছিল, রেডিয়েশন দেওয়া হয়েছিল, আবার তার অপারেশন রেডিয়েশন করে আবার সুস্থ করে দেওয়া যায়। এটাকে বলে অল্প জায়গায়, আর মানে অল্প জায়গায় ফেরত আসা। আর একটা হতে পারে, সেটা হলো সারা শরীর জুড়ে ফেরত আসা। সারা শরীর জুড়ে ফেরত আসা মানে স্টেজ 4 ক্যান্সারের মতো, সেইটা একটু আনফর্চুনেট। সেই জন্য ব্যাপারটা হলো আমরা যদি রেগুলার ফলো আপ করি, মানে ডাক্তারবাবু যে ইন্টারভ্যালে দেখাতে বলেছেন সেই ইন্টারভ্যালে যদি আমরা দেখাই, তাহলে কিন্তু আমাদের এই পরিস্থিতির সম্মুখীন সাধারণত হতে হয় না। কিছু কিছু আনফর্চুনেট সিচুয়েশন হতে পারে, সেক্ষেত্রে এই যে ব্যাপারটা হতে পারে, ধরুন মানে ফলো আপ করা সত্ত্বেও 3 মাসের মধ্যে সারা শরীরে ছড়িয়ে এলো, সেটা একটা পসিবিলিটি আছে। কিন্তু সেক্ষেত্রে আমাদের নতুন নতুন চিকিৎসা পদ্ধতি রয়েছে, সেইগুলো ব্যবহার করতে পারি। যেমন ধরুন কেমোথেরাপি, ইমিউনোথেরাপি, এই চিকিৎসাগুলো, টার্গেটেড থেরাপি, এইগুলো ব্যবহার করে অনেকদিন ভালো রাখা